দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশের মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে, আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলা হয় রেমিটেন্সকে, কিন্তু প্রবাসে প্রাণান্ত কষ্ট করে এই রেমিটেন্স পাঠানো যোদ্ধারা ভোগ করেন সীমাহীন কষ্ট। দেশে দেশে তাদের কষ্টের কথা শোনার মানুষের জন্য খুব অভাব। প্রায়শই অভিযোগ পাওয়া যায় তাদের অভিভাবক দূতাবাসগুলো সমস্যার সমাধানে তেমন একটা আগ্রহ দেখান না, এমনকি সমস্যা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও তেমন কোনো সমাধান পান না। পাসপোর্ট রিনিউ, এনআইডি কার্ড পরিবর্তন, আকামা পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় পড়লেও দূতাবাসের কর্মকর্তারা খুব একটা আমলে নেন না বলে অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে শ্রমিক শ্রেণীর সঙ্গে ভালো মতো কথাও বলেন না অনেকেই। বিভিন্ন সময়ে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে সুইডেনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যায় পড়ছেন বলে প্রবাসীরা অভিযোগ করছেন। পাসপোর্টের নাম পরিবর্তন এবং পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে পড়তে হয় নানা রকম ঝামেলায়। আজ আমাদের অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনাকে স্বাগত। আপনার প্রতি কৃতজ্ঞতা, শুরুতেই আপনি আমাদেরকে সময় দিয়েছেন। শুরুটা করতে চাই এইভাবে যে প্রবাসীদের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ তো পাওয়া যায় বিভিন্ন সময়ে, যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, নানা সমস্যায় গেলে ঠিকমতো অ্যাটেন্ড করা হয় না। এই সমস্যাগুলো সুইডেনে কতটা আপনি ফিল করেছেন বা আপনি দেখেছেন? হ্যাঁ, ধন্যবাদ মজুমদার জুয়েল এবং ডিবিসি কে আপনাদের এই প্রবাসে দূরদেশে সুখ দুঃখ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে কথা বলবার জন্য সুযোগ প্রদান করবার জন্য। আহ, অভিযোগ গুলো শুনেছি। আম, নাম পরিবর্তন, পুলিশ এবং অ্যাপয়েন্টমেন্ট আপনি প্রথমেই যেগুলো বলেছেন, আমার কাছে মনে হয় যে অ্যাপয়েন্টমেন্ট বিষয়টা সেটা হচ্ছে হয়তো টেলিফোনের কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা সবসময় আমাদের যে যোগাযোগ করতে পারেন প্রবাসী যারা আছেন আমাদের সাথে, ইমেইল, টেলিফোন, এবং সেখানে আমার দূতাবাসের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের টেলিফোন নাম্বার, আমার টেলিফোন নাম্বার, ইমেইল আমরা সবার সাথেই শেয়ার করেছি। এবং আমরা সবসময় এখানে প্রবাসে যারা আছেন সবাইকে আমরা বলছি যেন তাদের যে কোনো সমস্যা আমাদেরকে সরাসরি বলেন, এবং আমরা সময় সময় তাদের কাছ থেকে ইমেইল, টেলিফোন পাই, এবং আমাদের এখানে যারা আসেন তাদের সাথে আমরা সবসময় কথা বলি। জি। আহ, এবং যে অভিযোগগুলো আসে সেগুলোকে আমরা ঠিক করবার চেষ্টা করি। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। জি, নাম এবং পুলিশ নাম পরিবর্তন, হ্যাঁ, আমি ভেরিফিকেশনের নাম পরিবর্তনের জায়গাটা একটু বিশেষ করে আসতে চাই। এটা হ্যাঁ, নিয়ে নাম পরিবর্তনের ইউরোপের বিষয়টি বিভিন্ন জায়গায় এরকম সমস্যাগুলো হয়। মানে তারা করে কি, অনেকে হয়তো অ্যাজাইলাম নিয়ে চলে যায়, তারা অনেকেই ওই যে বয়স কমানোর জন্য চেষ্টা করে, বাবার নাম পরিবর্তন করে ফেলে। এটি তো আসলে আপনার পক্ষে কি সমাধান করা সম্ভব? এটা আপনি সঠিক বলেছেন, এটা আমার পক্ষে বা দূতাবাসের পক্ষে আসলে সমাধান করা সম্ভব নয়। এখানে দুটি বিষয় আছে। একটি হচ্ছে স্বাগতিক দেশ, অর্থাৎ এক্ষেত্রে সুইডেন, এবং আমি আরো দুটো দেশে রাষ্ট্রদূত, আপনি জেনে থাকবেন, ফিনল্যান্ড এবং নরওয়ে। জি। এখানে যারা আছেন প্রবাসী বাংলাদেশি, তো এই দেশের কিছু নিয়ম কানুন আছে। এবং আপনি যে সমস্যাটার কথা বললেন যে আমাদের নাম পরিবর্তনের একটি বিষয় আছে, বয়স পরিবর্তনের বিষয় আছে, এগুলো কিন্তু এখানকার কর্তৃপক্ষ বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল। তাতে করে কিন্তু আমাদের উপরে আমাদের যে ব্যবস্থা, তাতে করে তাদের বিশ্বাস কিন্তু কিছুটা কিছুটা মাঝে মাঝে ক্ষুণ্ণ হয়। আমাদেরকে প্রায়শই তাদের সাথে বৈঠক করতে হয়, আশ্বস্ত করতে হয় যে আমরা বর্তমানে যে ই পাসপোর্ট এবং আমাদের রেজিস্ট্রেশন, বার্থ রেজিস্ট্রেশনের যে পদ্ধতি আমরা গ্রহণ করেছি, তাতে করে এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি সমাধান করা হচ্ছে। কাজে তাদেরকে আমরা আশ্বস্ত করি এই বিষয়গুলোতে। এটি হচ্ছে স্বাগতিক দেশের বিষয়। আর আপনি জানেন বাংলাদেশ সরকারের নিয়ম কানুন রয়েছে নাম পরিবর্তন এবং পুলিশ ভেরিফিকেশন বিষয়। সেগুলোতে আসলে এই নিয়ম অনুযায়ী করতে হবে। ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে, এনআইডির ক্ষেত্রে কিন্তু এখানে নড়চড় করবার সুযোগ অনেক কম, দূতাবাস কিছুই করতে পারবে না এক্ষেত্রে। রাইট। এই সমস্যাগুলো আসলে বাংলাদেশে
আপনার, আমি সমস্যা বলবো না, যে যে নিয়মগুলো আছে সেই নিয়ম প্রতিপালন করতে গিয়ে যেই প্রবাসীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন হুম। সেগুলো সার্বিকভাবে সবাই মিলে সমাধান করতে হবে। জি, একদম একদম পরিষ্কার। একটা জিনিস হয় যে যে দেশগুলোর দায়িত্বে আপনি আছেন, সেই জায়গাটায় বাংলাদেশীদের জন্য কি ধরনের সুযোগ আছে এটা একটু জানতে চাই। কারণ খুব চমৎকার ৩ টে দেশের দায়িত্বে আপনি আছেন। সেখানে অনেকে যেতে চান আসলে। সেই জায়গাটায় বাংলাদেশীরা কিভাবে গেলে কি, কি কাজের জন্য সুযোগটা পেতে পারে বলে আপনারা অন্তত খেয়াল করেছেন বা দেখেছেন বা জানেন? আহ, আমরা আমরা সবসময়ই আমরা হয়তো এই বিষয়ে কথা বলবো, আরো অর্থনৈতিক কূটনীতি হুম। সেই বিষয়ে, সেটা সেখানে পরে আমরা সেটা পরে সবসময় আসছি। বাংলাদেশের, সেটা পরে আসছি জি সেই সেটা জায়গাটা, হ্যাঁ, পরে জি। আসবে, সেটার অংশ হিসেবে আমরা সবসময় খেয়াল রাখি যে এখানে কোন কোন ক্ষেত্রে আপনার বাংলাদেশিদের কর্মক্ষেত্রে সুযোগ রয়েছে। হুম, আপনাকে আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে সুইডেন, যেমন সুইডেনে অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এবং এই সমস্ত ক্ষেত্রে তাদের যথেষ্ট পরিমাণে লোক প্রয়োজন, এবং বেশি প্রয়োজন হচ্ছে দক্ষ মানুষের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব রকমের মানুষ। সাথে সাথে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে সাথে আপনি জানেন যে আপনার কনস্ট্রাকশন ওয়ার্ক আছে এবং রিলেটেড যত রকমের কাজ হতে পারে সবখানে তাদের মানুষ প্রয়োজন। হুম, সাধারণভাবে সুইডেনে এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে পূর্ব ইউরোপ থেকে লোক আনবার একটা তাদের প্রবণতা রয়েছে, তারা সেখান থেকে লোক এনে থাকে। হুম। কিন্তু সেখানে আসলে একটা মার্কেট স্যাচুরেশন হয়ে গেছে, বা তারা আর বেশি পরিমাণে লোক পাচ্ছে না ইস্ট ইউরোপিয়ান দেশগুলো থেকে। ওকে। খুব স্বাভাবিকভাবেই তাদেরকে কিন্তু এখন অন্য দেশের দিকে তাকাতে হচ্ছে। সেক্ষেত্রে ভারত, বাংলাদেশ বা অন্যান্য যারা আছে, যারা আমরা জনশক্তি রপ্তানি করি, হুম, তাদের দিকে তাকে তাকাতে হচ্ছে। একই সাথে আপনার আরেকটি বিষয়, সেটা হলো যে এখানে 2022 সালে নতুন সরকার ক্ষমতায় এসেছে সুইডেনে, এবং নরওয়ে এবং ফিনল্যান্ডও এসেছে। সবগুলোতেই কিন্তু যারা ক্ষমতায় এসেছে এবারে, তাদের ইলেকশনের ম্যানিফেস্টো ছিল, ওয়ান অফ দি ম্যানিফেস্টো, যে অনেকগুলোর মধ্যে একটি প্রধান ছিল যে অভিবাসী একটা অ্যান্টি ইমিগ্রেন্ট একটা অবস্থান তাদের ছিল। জি। সেই কারণে এই বর্তমানে যারা সরকারে আছে তারা দক্ষ, শুধু দক্ষ শ্রমিক বা দক্ষ লোক নিয়োগের ক্ষেত্রে তারা শুধু বাহিরের দিকে তাকাচ্ছে, হুম। নন ইউরোপিয়ান আমি এই কান্ট্রির দিকে। দক্ষতার জায়গাটায় আপনার কাছ থেকে আরেকটু ফোকাস করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আপনার সাথে আবারও যুক্ত হচ্ছি। দর্শক, দূরদেশের সুখ দুঃখ থেকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশের সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনাকে আবারও স্বাগত। ওই যে দক্ষতার জায়গাটা একটু ফোকাস করতে চাই। এখন আসলে সবাই মোটামুটি দক্ষ জনশক্তি চাচ্ছে, কিন্তু আমাদের এখানে কেন জানি ওই দক্ষ হিসেবে গড়ে তোলা এবং তাদেরকে রপ্তানি করা, এখানে একটা গ্যাপ তৈরি হয়। সেটা নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা করেছেন কিনা? জি, এই এই বিষয়টিতে বাংলাদেশ সরকার কিন্তু এখন অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। যে কোন কোন আমরা যে সমস্ত দেশে জনশক্তি রপ্তানি করি সেই সমস্ত দেশে, এবং আরো যে নতুন বাজার সম্প্রসারণের কাজ আমরা সবসময় করে থাকি, সেই সমস্ত নতুন জনশক্তির বাজারে কি ধরনের মানুষের প্রয়োজন আছে সেই অনুযায়ী বাংলাদেশের মানুষকে দক্ষতা করা, এই বিষয়ে বাংলাদেশ সরকার কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। এবং আমরা দূতাবাস থেকেও সবসময় জানাতে থাকি যে এই দেশগুলোতে কি কি ধরনের মানুষ প্রয়োজন। হুম, যেমন সুইডেনে প্রয়োজন, আইটিতে অনেক মানুষ প্রয়োজন তাদের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, তাদের অনেক প্রয়োজন। আইটিতে আসবার জন্য আসলে কোন রকমের ভাষার প্রয়োজন নেই, আপনি জানেন সুইডিশ ভাষায় আহ, জানার। কিন্তু আইটিতে যারা কাজ করেন তাদের প্রয়োজন নাই, তারা ইংরেজি ভাষায় কথা বললেই চলবে। হুম। এই ক্ষেত্রে তারা সরাসরি যে সমস্ত নিয়োগদাতা প্রতিষ্ঠান আছে অনলাইনের মাধ্যমে আবেদন করে সরাসরি আসতে পারেন। কিন্তু ডাক্তার বা নার্সের ক্ষেত্রে ভাষা সুইডিশ সুইডিশ জানবার ভাষা একটা, জানতে হবে, রাইট। জি হুম, হুম, জি জানতে হবে। তো সেইটি একটি আসলে বাধা, যে হুম, আপনার এই 2 বছর ভাষা শিখে তারপরে আপনাকে এখানে আসতে হবে। এইটা আসলে একটা বাধা হিসেবে এখনো কাজ করছে। এটা কিভাবে আমরা অতিক্রম করব, হুম, সেটা হয়তো সুইডিশ সরকার তাদের প্রয়োজন অনুযায়ী সামনের দিনগুলোতে, হুম, তাদের যে প্রয়োজন আমি দেখতে পাচ্ছি, হয়তো তারা এই বিষয়ে কিছুটা শিথিলতা অবলম্বন করতে পারেন। হুম। জি।
একদম পরিষ্কার। ওই যে অর্থনৈতিক কূটনীতি, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক কূটনীতির বিষয়টা নিয়ে আপনি বলার চেষ্টা করেছিলেন, আমি থামিয়েছিলাম সেই জায়গাটায়। কারণ অর্থনৈতিক কূটনীতির, যদিও ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপে আমাদের পোশাক যায়, তৈরি পোশাক যায়, তারপরেও কিন্তু আমাদের শুধু পোশাকের দিকে আমরা ফোকাস বন্ধ হয়ে আছে একটা জায়গায় অনেকখানি। কিন্তু আমাদের অনেক কিছু পাঠানোর জায়গা আছে, অনেক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জায়গা আছে। বিশেষ করে ওষুধ শিল্প সেখানে ব্যাপকভাবে বাড়তে পারে, মেরিটাইম শিল্প সেখানে ব্যাপকভাবে বাড়তে পারে। সেই জায়গাটায় আপনার কোনো উপদেশ আছে কিনা, বা সরকারের জন্য কোনো কথা বলার আছে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে আসলে আমরা যেভাবে দেখছি এবং করছি সেটা আপনার সাথে আমি শেয়ার করতে পারি এবং দর্শকদের জন্য। সেটি হচ্ছে, আপনি বলেছেন অবশ্যই অর্থনৈতিক কূটনীতি, কিন্তু আমরা বর্তমান সরকারের রূপরেখা এবং নির্দেশ অনুযায়ী আমরা আহ, দুটো বিষয়ে আমরা প্রাধান্য দিয়ে থাকি। একটি হচ্ছে অর্থনৈতিক কূটনীতি, আরেকটি হচ্ছে জনকূটনীতি। ওকে। শুধুমাত্র অর্থনৈতিক কূটনীতি দিয়ে সাফল্য অর্জন করার থেকে আপনি যদি জনকূটনীতিকে এর সাথে সংযোগ করেন তাহলে অনেক বেশি সফলতা পাওয়া সম্ভব, এটা আমি নিজেও বিশ্বাস করি। এবং আমরা দূতাবাস থেকে একই সাথে দুটো বিষয়ে কাজ করে যাচ্ছি। সেটি এরকম যে জনকূটনীতি হচ্ছে, আপনি জানেন, সেটি হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে আমাদের যে কর্মকাণ্ড সেটাকে সামনে আগানো দুভাবে। একটি হচ্ছে বাংলাদেশের জনগণ, আর এখানে প্রবাসে যারা বাংলাদেশিরা আছেন তাদেরকে আমাদের কর্মকাণ্ডে সবসময় সম্পৃক্ত করা, তাদের কাছ থেকে শোনা। তারা অনেক বিষয়ই জানেন, তারা এখানে অনেক বছর ধরে আছেন, তাদের কাছ থেকে আমরা শুনি, তাদের মতামত গ্রহণ করি। আর আরেকটি হচ্ছে এইখানে যারা আমাদের শ্রোতা এবং বা আমাদের টার্গেট গ্রুপ, সেটা হচ্ছে সুইডেনের মানুষজন বা নরওয়ে, ফিনল্যান্ডের মানুষজন। তাদের কাছে আমরা কিভাবে পৌঁছাতে পারি বাংলাদেশকে, বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন করে। তাহলে আপনার অর্থনৈতিক কূটনীতি সাফল্য অর্জন করবে। মানে ব্র্যান্ডিং বাংলাদেশের কথা বলছেন আপনি, ব্র্যান্ডিং বাংলাদেশ, জি। সেখানে বাংলাদেশ প্রবাসীকেও সংযুক্ত করা এবং বিদেশিদেরকে সংযুক্ত করা, এইটা। আর হচ্ছে দেন আপনি অর্থনৈতিক কূটনীতির কথা, সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের যে সাফল্য বিভিন্ন ক্ষেত্রে, সেই সাফল্যগুলোকে আমরা এখানে সুইডিশ সমাজে তুলে ধরবার চেষ্টা করি। বাংলাদেশের বিভিন্ন সাফল্যের কাহিনী আছে, সেগুলো তুলে ধরবার চেষ্টা করি। এবং সুইডেনের মানুষ আসলে যেই বিষয়গুলোতে জানতে চায় বা তারা পৃথিবীটাকে যেই দৃষ্টিতে দেখে তাদের প্রিজম দিয়ে, যেমন তারা নারীর ক্ষমতায়ন, নারীর অংশগ্রহণ, এটা কিন্তু একটা বড় অংশ সুইডিশ সমাজে বা স্ক্যান্ডিনেভিয়ার সমাজে। আরেকটি হচ্ছে ক্লাইমেট ইস্যুস, আরেকটি হচ্ছে স্বাস্থ্য। এবং আপনার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই সবগুলোতে কিন্তু আমাদের অভাবনীয় সাফল্য আছে, আমাদের অনেক কিছু সাফল্যের কাহিনী বলবার আছে। আমরা কিন্তু সেগুলোই তাদের কাছে বলি যে নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন আমাদের একটা বড় সাফল্য, এবং আমাদের যে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সেখানে এই নারীর ক্ষমতায়ন, নারীর অংশগ্রহণ একটা বিরাট ভূমিকা পালন করেছে। সেইটা, এই সাফল্যের কথা আমরা তাদেরকে বলি। আমরা যে ক্লাইমেট ইস্যুতে আমাদের যে অবস্থা, আমরা যে একটু ভুক্তভোগী দেশ, সেটা তারা জানে, সেটা আমরা বলি। একই সাথে আমাদের যে, আপনি জানেন, অ্যাডাপ্টেশন মেজার্সে আমাদের সাফল্য অনেক, এবং বাংলাদেশ একটি নেতৃত্ব স্থানে আছে এই অ্যাডাপ্টেশন মেজার্সে। সেইটা আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি যে এখানে আমাদের সাফল্য আছে। স্বাস্থ্য ক্ষেত্রে আপনি জানেন যে আমরা যখন স্বাধীনতা অর্জন করি আমাদের গড় আয়ু ছিল 46 বছর, এখন আমাদের গড় আয়ু 72 বছর। তখন আমাদের যে শিশু মৃত্যুর হার, সেটা তখন থেকে এখন আমরা 27 গুণ কমিয়েছি। এটা কিন্তু সুইডিশ সমাজে অনেক চমক সৃষ্টি করে এই গল্পগুলো। আমাদের এগ্রিকালচার, কৃষি ক্ষেত্রে যে আমাদের সাফল্য, যে আমরা স্বাধীনতার সময় 7.5 কোটি মানুষ ছিল, এখন আমাদের মানুষ তার থেকে দ্বিগুণ, এবং 18 কোটি। এবং আমাদের কিন্তু আবাদিযোগ্য জমির পরিমাণ অনেক কমেছে, বাড়ে নাই। তাহলে আমরা কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। তাহলে আমরা এই সাফল্য কিভাবে অর্জন করব? এই সবগুলো কাহিনী আমরা সুইডিশ সমাজের কাছে আমরা সবসময় বলবার চেষ্টা করি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে আমরা সবসময় দেখা করি। এখানে আমরা বিভিন্ন সভা সমিতি করি। আপনি জানেন আমাদের এখানে সুইডিশ বাংলাদেশ বিজনেস কাউন্সিল আছে একটি, তারা খুব এখানে বেশ সক্রিয়, এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে আমরা সবসময় তাদের সাথে থাকি।
জি, তো আমরা অবশ্যই। এরকম বিভিন্নমুখী কার্যক্রম জি, আপনাদের আমরা পরিকল্পনাগুলো গ্রহণ ভালো এবং আমরা আশা করি যে এর ফলে আসলে বাংলাদেশের ব্র্যান্ডিংটা সেখানে ভালোভাবে হবে। একটা শেষের দিকে আমরা একটু ছোট করে জানতে চাই যে এনআইডি নিয়ে অনেকেই এনআইডির জন্য খুব আবেদন করে থাকে। বাংলাদেশ থেকে আসা তো মুশকিল। বিভিন্ন জায়গায় চালু হয়েছে। আপনারা চালু করেছেন কিনা বা কবে নাগাদ চালু হতে পারে? আমরা এখনো চালু করি নাই। আমরা ঢাকার সাথে এই বিষয়ে যোগাযোগ করছি এবং প্রবাসীরাও অনেক আগ্রহী এবং আমরাও এই বিষয়ে ওয়াকিবহাল যে এটি করতে পারলে মানুষের অনেক বেশি সুবিধা হবে এখানে যারা প্রবাসী বাংলাদেশে আছেন। আমরা আশা করি যে এটা বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে আমরা বাংলাদেশের যারা এখানে এই ক্ষেত্রে কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এটা শুরু করবো ইনশাল্লাহ। জি, এছাড়া এই যে যে তিনটি দেশের দায়িত্বে আপনি আছেন সেগুলোর এখানে ভিসা পেতে এক ধরনের বড় ধরনের সংকটের মধ্যে পড়তে হয়, সমস্যায় পড়তে হয়। এই ভিসা প্রক্রিয়াটা আরো কিভাবে সহজ করা যায় যারা যেতে চায়, দক্ষ অদক্ষ যারাই যেতে চায়? আহ, সমস্যা হয় আসলে আমার কাছে মনে হয় যে হয়তো ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সমস্যা হয়, সেটি আসলে তো শুধু স্ক্যান্ডিনেভিয়া নয়, ইউরোপ সব আমেরিকা জায়গাতেই, সবখানেই জি। ভিসার, জি সবখানেই জি, ভিসার ক্ষেত্রে মানে তাদের কাগজপত্র নিজস্ব, মোটামুটি ঠিক থাকলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, জি সেটাই হচ্ছে বড় কাগজপত্র কথা। ঠিক থাকলে আমার মনে হয় যে যারা এখানে বাংলাদেশে দক্ষ যারা জনশক্তি আসছেন, যেমন আইটি সেক্টরে অনেকেই আসছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসছেন। এখানে কিন্তু আপনি জানেন সুইডেনে আমাদের বিভিন্ন পেশায় মানুষজন নিয়োজিত আছে, জি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জি, মানে আমি আসলে রিসার্চ, আলোচনাটা একটু বড় করতে সবখানে। পারলে ভালো হতো, কারণ আমার একদম সময় জি শেষের দিকে। আপনি নিশীত জি, সূর্যের দেশে, তাদের ভিসা নিতে জি, সমস্যা নেই। জি, নিশীত সূর্যের দেশে আপনি আছেন, দায়িত্বে আছেন, নিশ্চয়ই চমৎকারের তিনটি দেশের দায়িত্বে আছেন এবং আপনি বাংলাদেশের অভিভাবক হিসেবে আছেন। বাংলাদেশের প্রবাসী যারা আছে তাদের জন্য অবশ্যই ভালোভাবে কাজ করবেন, আরও এগিয়ে যাবে বাংলাদেশের ব্র্যান্ডিং। বাংলাদেশ মেহেদী হাসান, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আবারও, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আপনাদেরকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com, এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার। ডিবিসির সঙ্গে থাকবেন।